চুনি কোটাল। কি বন্ধুরা, নামটা মনে পড়ে? মনে পড়ে চুনি কোটালের আত্মহত্যার কাহিনী? যদি ভুলে গিয়ে থাকেন, আসুন আজ কথা কও ইতিহাসে মনে করিয়ে দিই চুনি কোটালকে। একটি মৃত্যু আজও আমাদের বিষাক্ত সমাজের দলিল হয়ে রয়েছে। এ দেশে তথাকথিত নিম্নবর্ণের কিংবা জনজাতি অধ্যুষিত মানুষের জীবনের অবস্থা বোঝানোর প্রেক্ষাপটে দলিত শব্দটি প্রথম ব্যবহার করেন বাবা সাহেব আম্বেদকর। মহাত্মা গান্ধী এদের হরিজন নাম দিয়েছিলেন। হরিজন অর্থাৎ ঈশ্বরের সন্তান। আম্বেদকর অবশ্য এই হরিজন নামটি নিয়ে আপত্তি তুলেছিলেন। ঘটনা হলো, এই তথাকথিত নিম্নবর্গের মানুষের উপর নিজেদের উচ্চ বর্ণের মানুষ ভাবা কিছু অমানুষ যেভাবে সামাজিক অত্যাচার চালাতো, তারই দলিল হয়ে রয়েছে একটি মেয়ের মৃত্যু। নাম তার চুনি, চুনি কোটাল। 1965 সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গোহালদহি গ্রামের লোধা সম্প্রদায়ের একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন চুনি কোটাল। চরম দারিদ্র্যের মধ্যে বড় হয়ে উঠতে থাকে সে। লড়াই তো শুধু দারিদ্র্যের বিরুদ্ধে নয়, তার চেয়ে অনেক অনেক বড় লড়াই সামাজিক জাতপাতের বিরুদ্ধে। ভয়ঙ্কর লড়াই তথাকথিত উচ্চ বর্ণের উচ্চ শিক্ষিত মানুষের নিম্নবর্গীয় মানুষদের মাথা তুলতে না দেওয়ার বিরুদ্ধে। এত কিছুর বিরুদ্ধে লড়াই করেই 1983 সালে চুনি কোটাল লোধা সম্প্রদায়ের প্রথম গ্র্যাজুয়েট হন। এ দেশে স্বাধীনতার 35 বছর পর। কিন্তু তারপর কি কুক্ষণে যে একজন আদিবাসী মহিলা গ্র্যাজুয়েট হতে গেল, এই সমাজ কি সেটা মেনে নিতে পারে? গ্র্যাজুয়েট হওয়ার 2 বছর পরে মেদিনীপুরে রানী শিরোমণি গার্লস হস্টেলে তিনি সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব নেন। অমানসিক পরিশ্রম করতে হতো সেখানে, আর সেখানেই নানাভাবে অমানবিকতার শিকার হন চুনি। 1987 সালে চুনি কোটাল অ্যানথ্রোপোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আসেন এবং সেখানেই তিনি উচ্চ বর্ণের অধ্যাপক ও প্রশাসকদের দ্বারা হয়রানি ও অপমানিত হন। একে মেয়ে, তার উপর দলিত আদিবাসী। এই দ্বিমুখী বৈষম্যের শিকার হতে হতে চুনি অনুভব করেন আর তিনি পেরে উঠছেন না। কত জায়গায় কতজনের সঙ্গে লড়বেন তিনি। ওই বিশ্ববিদ্যালয়ের একজন ব্রাহ্মণ পদবীধারী অধ্যাপক প্রথম দিন থেকে তার সঙ্গে অনবরত দুর্ব্যবহার করে আসছিলেন। ওই অধ্যাপক পড়ানোর সময়ও চুনির সঙ্গে জাত তুলে দুর্ব্যবহার করতেন এবং চুনি ক্লাসে উপস্থিত থাকলেও চুনিকে অনুপস্থিত করে দিতেন। ফলে চুনির অনিয়মিত হাজিরা হয়ে যায় এবং তাকে ফাইনাল পরীক্ষায়ও বসতে দেওয়া হয় না। এই কারণে তার 1 বছর সময় নষ্ট হয়। একাধিক শিক্ষকদের নানান কটূক্তিতে প্রতি মুহূর্তে তাকে বুঝিয়ে দেওয়া হতে থাকে সে অযোগ্য। সে নাকি অযোগ্য? পড়াশোনা তার জন্য নয়, জন্মগত সামাজিক অবস্থান তার বুকের ওপর চেপে বসে। চুনিকে বারে বারে মনে করিয়ে দেওয়া হয় নিচু জাতে জন্মানোর কারণে চুনির শিক্ষার কোনো অধিকার নেই। কোথায় সংবিধান? কোথায় গান্ধীজির শিক্ষা? কোথায় বাবা সাহেব আম্বেদকরের লড়াই? বাস্তবের মাটিতে
একা দাঁড়িয়ে একক একজন মহিলা, যে কিনা স্বপ্ন দেখেছিল মানুষের মতন মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াবে। এইভাবে ক্রমাগত জাতপাত আর বর্ণবৈষম্যের শিকার হতে হতে একা একটি মেয়ে এই সমাজের কাছে হার স্বীকার করে নিতে বাধ্য হয়। 16ই আগস্ট 1992 সাল আমাদের এই উন্নত, শিক্ষিত, আধুনিক সমাজের কাছে একটা কালো দিন। এই দিন চুনি কোটাল আত্মহত্যা করেন। 1988 সালের 26শে জানুয়ারি দিল্লিতে যে মেয়েটি প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হাত থেকে পুরস্কৃত হলেন, তাকে এভাবে অকালে চলে যেতে হবে, এ কি কেউ ভাবতে পেরেছিল? বহুদিন ধরে বর্ণবৈষম্য, নির্যাতনের শিকার হওয়ার পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সে। অপরাধ তো তাঁর ছিলই। একজন তথাকথিত নিম্ন বর্গের মেয়ে হয়ে শিক্ষিত হওয়া, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, মহিলা হয়ে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা, এগুলো অপরাধ নয়? তুমি লেখাপড়া শিখে তথাকথিত উচ্চ বর্ণের মানুষের মতন হতে চাইছো, আর এই সমাজ তোমায় ছেড়ে দেবে? আঁচড়ে, কামড়ে, দুমড়ে, মুচড়ে শেষ করে দিতে চাইবে। শেষই তো হয়ে গেল চুনি কোটালের জীবন, একেবারে শেষ। কিন্তু সেখান থেকেই যে শুরু হলো হাজার হাজার, লক্ষ লক্ষ চুনি কোটালের স্বপ্ন দেখা, চুনি কোটালের অধরা স্বপ্ন ছোঁয়ার সংগ্রাম, প্রকৃত সাম্যের অধিকারের লড়াই, জাতপাতহীন একটা সমাজ গড়ার লড়াই। ইতিহাসের পাতায় তাই আজও উজ্জ্বল হয়ে আছেন চুনি কোটাল। কথা কও ইতিহাস, আজ সেই সমাজের হয়ে আরো একবার নতজানু হয়ে ক্ষমা চাইল চুনি কোটালের কাছে।